হত্যা মামলায় ফের সালমান, আনিসুল, দীপুমণি ও পলকের রিমান্ড মঞ্জুর। আছেন ইনু, মেননো, মামুন, মশিউরের 4 দিনের রিমান্ড। নির্বাহী ও বিচার বিভাগকে মিলেমিশে কাজ করতে হবে বললেন সংস্কার কমিশন প্রধান। সুপারিশ প্রণয়নে প্রয়োজন হবে বাড়তি সময়। ময়মনসিংহ নেত্রকোনায় প্লাবিত নতুন নতুন গ্রাম, বিলীন শত শত ঘরবাড়ি। পানি কমে আসায় শেরপুরে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নেই নিরাপত্তার শঙ্কা, বাড়ছে সরকারি ছুটি। এবং টি-20 ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে খেলবেন ক্যারিয়ারের শেষ ম্যাচ। দেখছিলেন শিরোনাম। সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। আলাদা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপুমণি, শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক আইজিপি শহীদুল হক এবং সাবেক এডিশনাল ডিআইজি মশিউর রহমানকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর যাত্রাবাড়ি, নিউ মার্কেট, রমনা ও মোহাম্মদপুর থানার 9টি হত্যা মামলায় আসামিদের 10 দিন করে রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আলাদা আলাদা মেয়াদে রিমান্ডে দেন বিচারক। প্রত্যেকটি মামলাই হত্যা মামলা। এই মামলাগুলোতে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে গ্রেপ্তার দেখার জন্য নিবেদন করেন। তার নিবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত এজাহারটা দেখে এবং তদন্তকারী কর্মকর্তা তাদেরকে এই মামলাগুলোতে গ্রেপ্তার দেখান। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা নিউ মার্কেট থানা মামলা নম্বর 5 আর 24-এ এটি একটি বিস্ফোরক এবং হত্যা চেষ্টার মামলা। এই মামলায় জুনায়েদ আহমেদ পলক তাকে 10 দিনের রিমান্ডের প্রার্থনা করা হয়। সেই মামলায় বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ময়মনসিংহ নেত্রকোনায় প্লাবিত হয়েছে নতুন নতুন গ্রাম, তবে পানি কমে আসায় শেরপুরে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। পানি বন্দী হয়ে আছে লাখো মানুষ। দুর্গত এলাকায় চরম সংকট দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির। ত্রাণ না পাওয়ার অভিযোগ বানভাসীদের। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। থেমে থেমে বৃষ্টি হয়, কংস ও নেতাই নদীর পানি কিছুটা বেড়েছে। পানিবন্দী হয়ে আছে অন্তত 2 লাখ মানুষ। ঘরবাড়িতে পানি উঠায় বন্ধ রয়েছে রান্নাবান্না। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার ও সুপেয় পানির চরম সংকট। ত্রাণ সহযোগিতা না পাওয়ার আক্ষেপ বানভাসী মানুষের। আমরা খাওয়া দাওয়া নাই, চুলের মধ্যে পানি, পোলাহান নিয়ে অনেক কষ্টে আছি। কষ্ট মষ্ট আছি, নাতি হুতি লইয়া কান্দা গাড়ি করে খাওয়া খাইতে দিতারি না, কিছু না, কোনো সাহায্য পাইতেছি না। আপনারা যদি আমরা একটু সাহায্য করুন, সবচেয়ে উপকার হইব আমরা। তবে বানভাসী মানুষের মাঝে ওষুধ ও শুকনো খাবার বিতরণের কথা জানায় প্রশাসন। যেগুলো নতুন প্লাবিত মানুষজনকে রেস্কিউ করে নিয়ে আসছি। ওনারা অনেকে আশ্রয় কেন্দ্রে আছে, ওনারা অনেকে হয়তো পার্শ্ববর্তী চেয়ারম্যানের বাসায় বা স্থানীয় মেম্বার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের বাসায় অবস্থান করছে। আর আমরা রেডি খাদ্য দেওয়ার ব্যবস্থা নিয়েছি, যে এখনই হয়তো আমরা এটা বিতরণের উদ্দেশ্যে বের হব। নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলার নতুন নতুন গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হাজারো মানুষ। জেলার 186টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। তলিয়েছে আমন ধান ও শীতকালীন সবজি। প্রথমে হচ্ছে গইলে পানি, তারপর রান্নাঘরে পানি, তারপর বরঘরে পানি। খুবই কষ্ট করতেছি, 2 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ। এই ধান নষ্ট হয়ে গেছে, এখন বাড়িতে পানি উঠছে, গরু আছে নিয়ে টাকা সম্ভব না বাড়িতে। বিশাল বন্যা, বাড়ি ঘরে পানি উঠে গেছে গা। এই টাকার মতো বা খাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। শেরপুরে বন্যার পানি কমলেও ভোগান্তি চরমে উঠেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ঘরবাড়ি। নষ্ট হয়েছে আমন ধান ও সবজির আবাদ।
লক্ষ লক্ষ টাকার মাছ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা আঙ্গ বাড়ি ঘর তলায় গেছে, আমরা সেকেন্ডারি আমার ঘর দর ব্যাগ ভাঙ্গা গেছে, আমি কতবার থাকতেছি মানুষের বাড়ি থাকতেছি। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে বলে জানায় বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বন্যা পরিস্থিতি নিয়ে কি বলছে পানি উন্নয়ন বোর্ড, আর ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে কিনা? আজকে সকাল থেকেই আমরা দুবৌরা উপজেলায় রয়েছি, অর্থাৎ এই উপজেলাটিতে আমরা দেখেছি প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন করে এলাকা প্লাবিত হচ্ছে এবং মানুষের যে দুর্ভোগ সেটি চরম পর্যায়ে পৌঁছেছে এবং প্রশাসন বলছেন তাদেরকে নানানভাবে কিন্তু সহযোগিতা করছেন। এবং আমরা যে কয়েকটি গ্রামে গিয়েছিলাম তারা বলছেন যে স্বেচ্ছাসেবী কিছু সংগঠন তাদের সহযোগিতা করলেও প্রশাসন থেকে কিন্তু তাদেরকে কোনো ধরনের এখনো পর্যন্ত সহযোগিতা করা হয়নি এবং তারা সহযোগিতার আহ্বান কিন্তু জানিয়েছেন। অর্থাৎ সহযোগিতা যদি না করা হয় তাহলে এই যে ক্ষতিগ্রস্ত মানুষগুলো তারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারবেন না বলে জানিয়েছেন এবং তারা খুব নিদারুণ কষ্টের মধ্যে কিন্তু তারা দিনাতিপাত করছেন। আমরা দেখেছি প্রায় প্রত্যেকটি এলাকাতেই বেশিরভাগ বাড়িঘরে কিন্তু পানি উঠেছে এবং অনেক ঘরে কিন্তু এখনো পর্যন্ত হাঁটু এবং কোমর পানি কিন্তু মানুষের চলাচলের যে রাস্তা সেই রাস্তা ঘাট কিন্তু এখনো পর্যন্ত তলিয়ে আছে। অর্থাৎ বন্যা পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। অর্থাৎ আমরা দেখেছি আজকে সকালে টানা 3 ঘন্টার ভারী বর্ষণে কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 3টি উপজেলাতেই বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং প্রশাসন থেকে জানানো হয়েছে অন্তত 30টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। অর্থাৎ পানির যে ভয়াবহ মাত্রা সেটি কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে এবং নতুন নতুন এলাকা নতুন করে কিন্তু প্লাবিত হচ্ছে এবং মানুষ অনেকটাই আতঙ্কের মধ্যে আছে এবং তারা বলছেন যে প্রশাসন থেকে সহযোগিতা করার আহ্বান কিন্তু তারা জানাচ্ছেন। এবং এদিকে আমরা এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে এখন পর্যন্ত 3টি উপজেলায় কিন্তু 63 মেট্রিক টন চাল তারা ইতিমধ্যেই বরাদ্দ দিয়েছেন এবং নগদ 7 লাখ টাকা তারা বরাদ্দ দিয়েছেন এবং যেহেতু আরো নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে সেই লক্ষ্যে কিন্তু তারা বরাদ্দের পরিমাণ আরো বাড়াবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখেছি বিএমপি সহ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু বিভিন্ন এলাকায় ঘুরছেন এবং শুকনো খাবার দেওয়ার কিন্তু চেষ্টা করছেন, যদিও সেটি বানবাসী মানুষের তুলনায় অপ্রতুল এবং আরো আসলে ব্যাপক হারে এই এলাকায় সহযোগিতা করা যায় কিনা সেই বিষয়টি কিন্তু এখানকার যারা দুর্গত এলাকার মানুষ রয়েছেন তারা কিন্তু সেটির আহ্বান জানিয়েছেন। এবং আমরা দেখেছি বিভিন্ন জেলায় থেকেও কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু এই 3টি উপজেলায় আসছেন এবং তারা কিন্তু সীমিত পরিসরে খাবার পরিবেশন করলেও তারা কিন্তু বানবাসীরা বলছেন যে সরকারের পক্ষ থেকে যেন আরো বেশি করে খাবার পরিবেশন করা হয়। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ইলিয়াস, অনেক ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহের বন্যা পরিস্থিতি জানছিলাম সহকর্মীর কাছে। নির্বাহী ও বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা হবে না, মিলেমিশে কাজ করতে হবে বললেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। সোমবার পূর্ণাঙ্গ কমিশনের সদস্যদের নিয়ে বৈঠক শেষেই এই কথা বলেন তিনি। জানান, বিচারিক আদালতে বিচারের দীর্ঘসূত্রিতা ও মামলার খরচ কমানোর পাশাপাশি উচ্চ আদালতে বিচারক নিয়োগের নীতিমালা তৈরিকে প্রাধান্য দিচ্ছে কমিশন। 90 দিনের মধ্যে সম্পূর্ণ সংস্কারের প্রস্তাবনা তৈরি সম্ভব নয় জানিয়ে কমিশন প্রধান জানান, এমন কিছু প্রস্তাব করা হবে যাতে জনগণের সত্যিকারের উপকার হয়। আমরা সাজেশন দেব, আমরা বললাম রিকমেন্ডারি অথরিটি বলতে পারেন অথবা ওই বক্তে আমরা একটা সাজেশন দেব, সুপারিশ দেব। অ্যাবসলিউট সেপারেশন, এটা আপনাদের একটা ভুল ধারণা। অ্যাবসলিউট সেপারেশন হবে না, আমাদেরকে লেজিসলেশন বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, জুডিশিয়ারি বলেন, মিলেমিশে কাজ করতে হবে। যে অন্যান্য যারা আছে ওনারা জুডিশিয়ারিকে যাতে সম্মান করে। আমাদের রায়টা দিলাম, এই 5 দিন 6 দিন শুনে তারপরে বাড়িতে বসে 3-4 দিন মাথা ঢাকিয়ে তারপর রায়টা দেখলাম দিলাম, এটা যদি কার্যকর না হয় আমাদের এই খাটাখাটি কি লাভ? আমাদেরকে বেতন দিল,
ইয়েতে এই পয়সাটা আমরা কেন ইয়ে খাবো? সুতরাং ওই সেপারেশন জুডিশিয়ারি বলেন, কমপ্লিট সেপারেশন জুডিশিয়ারি বলতে কিছু কোনোটাই নেই। অ্যাডমিনিস্ট্রেশন চলতে পারবে না, এই কোর্ট না থাকে, বিচার বিভাগ যদি না থাকে, দেশ চলতে পারবে না। দেশ চালাতে হলে আপনাকে একটা এজেন্সি থাকতে হবে, জুডিশিয়ারি, যার কথা সবাইকে শুনতে হবে। এইটা শুনলে আপনার ডিসিপ্লিন থাকবে না, দেশে চলবে না। মহাষষ্ঠীর মধ্য দিয়ে বুধবার শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। রাজধানী সহ দেশের মন্দির মণ্ডপে চলছে শেষ সময়ের প্রস্তুতি। সুষ্ঠুভাবে উৎসব আয়োজনে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে পূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শাহাদাত নিশাদের রিপোর্ট। বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এদিন ষষ্ঠীবিহিত পূজা, আমন্ত্রণ ও অধিবাস সহ নানা রীতি আচারে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। পূজা ঘিরে মন্দির মণ্ডপে চলছে শেষ সময়ের প্রস্তুতি। পুরোদমে চলছে সাজসজ্জার কাজ। মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। জানান, পূজা ঘিরে ঢাকায় নাশকতার কোনো আশঙ্কা নেই। শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য আমরা বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক ফিক্সড পুলিশ মোতায়েন, থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিক্ষেত্রে টহল ও চেকপোস্ট ব্যবস্থা, উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা সহ আরটিওএ ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং ব্যবস্থা। পুলিশ সদস্যদের মধ্যে মনোবল ফিরছে জানিয়ে তিনি বলেন, জুলাই আগস্ট গণ আন্দোলনে পুলিশ সদস্য নিহতের ঘটনা তদন্তে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পালিয়ে থাকা সদস্যদের গ্রেফতারেও কাজ চলছে। আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করছি আমাদের যে মনোবল সহ শক্তি বৃদ্ধি করার জন্য, এবং অবশ্যই এই জন্য আমরা জনগণের সাপোর্ট চাই, যে পিপল সাপোর্ট আমরা চাই, যাতে করে আপনার যে অপরাধী, যে যারা অপরাধী যুক্ত হয়েছেন বা যারা আরো অন্যান্য শ্রেণীর অপরাধী যারা আছে, তাদেরকে যাতে আমরা আইন আমলে আনতে পারি। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও। কথা বলেন ছুটি বাড়ানো প্রসঙ্গেও। বৃহস্পতিবারেই একটা ছুটি হবে, যেটা সরকার আদেশ জারি করবেন, এবং এইবার হয়তো 4 দিন একটানা সময় পাওয়া যাবে। আশা করি এবারের পূজা নির্বিঘ্ন এবং আনন্দময় হবে। সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করেন তিনি। আশা করি খুব আনন্দের সাথে এই পূজা উদযাপিত হবে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রতিবার নিরাপত্তায় পুলিশ ও আনসার সদস্য থাকে, এবারে র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন ও মতবিনিময়ের আগে সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাজার সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, খুব শিগগিরই পণ্যমূল্য সহনীয় পর্যায়ে চলে আসবে। যদি কোনো সিন্ডিকেট থাকে, বাণিজ্য মন্ত্রণালয় সেটি ভেঙে দেবে। মব কালচার সম্পর্কে তিনি বলেন, এমনটা আগেও ছিল, এখন সেটি রোধ করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। দুর্গাপূজার কোনো ধরনের কোনো শঙ্কা নেই। বাড়তি নিরাপত্তা ধরেন যে আমাদের তো ধরেন নর্মাল টাইমে পুলিশ থাকে, আনসার থাকে, এবং এই লোকাল যে যারা ভিডিপি তারা থাকে। তারপরে আমরা বিভিন্ন ইসের কী বলে গ্রাম পুলিশ থাকে। তারপরে আবার ওই কমিটিও করে দেওয়া হয়, তারা আবার কিন্তু ওই স্বেচ্ছাসেবক দেয়। এবার তাছাড়াও আমরা কিন্তু এক্সট্রাভাবে র্যাবরে দিয়েছি, বিডিআর দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, নেভিরে ডিপ্লয় করা হয়েছে, প্লাস এয়ারফোর্সেরও ডিপ্লয় দেয়। এবার সব ধরনের বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে। শেখ হাসিনা ক্ষমতায় ফিরলে দেশ বধ্যভূমিতে পরিণত হবে বলে সতর্ক করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে দ্রুত সংস্কার শেষ করে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মঙ্গলবার ডেঙ্গু সচেতনতা তৈরিতে রাজধানীর গুলশানে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন রিজভী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি ও খুলনার বিচারকের কর্মকাণ্ড দেশের জন্য অশুভ ইঙ্গিত উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসররা সরকারের ওপর জনগণের ক্ষোভ সৃষ্টির চেষ্টা করছে। দেশ থেকে পাচার করা অর্থ ব্যবহার করে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সিঙ্গাপুরে লবিস্ট নিয়োগ করেছে বলে অভিযোগ করেন রিজভী। শেখ হাসিনার পুনরুত্থান মানে আপনারা এই দেশ হবে এক ভয়ঙ্কর বদ্ধভূমি। এমন একটি পথরেখা তৈরি করুন যে পথরেখায় প্রয়োজনীয় সংস্কার অতি দ্রুত গতিতে সম্পন্ন করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে যাতে আমরা যেতে পারি। উর্মি এবং খুলনার জজের যে দৃষ্টান্ত পাচ্ছি, এগুলো কিন্তু খুবই অশুভ ইঙ্গিত। স্বৈরাচারের কীট পতঙ্গ যদি প্রশাসনে থাকে, আপনাকে প্রতি পদে পদে তারা বাধা দিবে। একটি বিশেষ পরাশক্তির প্রভু আছে, যাদের আশ্রয় তারা আছে, তারা এই কারণেই মনে করছে আমাদের তো আশ্রয় আছে, তাই তারা গণতন্ত্রকামী মানুষ, আন্দোলন সংগ্রামে গণতন্ত্র ফেরানোর জন্য যারা লড়াই করেছে তাদের লোকজনদেরকে হত্যা করতে তারা দ্বিধা করবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে দক্ষিণ কোরিয়ার সহায়তা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দেশটির রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে জামায়াত আমির জানান, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি ও বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় অফিসে সাক্ষাৎ শেষে আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক আলোচনা করেছেন তারা। আমাদের দেশের ডেভেলপমেন্টে তাদের যে স্কিল অভিজ্ঞতা, সেটাকে কিভাবে আরও বেশি আমরা পেতে পারি সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করেছি। একই সাথে কোরিয়াতে বসবাসরত বাংলাদেশিরা আরও কিভাবে বড় অবদান রাখতে পারেন এবং এদেশ থেকে আরও বেশি স্কিল আনস্কিল ওয়ার্কার কোরিয়ায় যেতে পারেন, সেই বিষয়গুলো আমরা আলোচনায় এনেছি। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে দক্ষিণ কোরিয়ার সহায়তা চেয়েছেন বলেও জানান জামায়াত আমির। যারা আহত হয়ে তাদের অঙ্গগুলো, মূল্যবান অঙ্গগুলো হারিয়েছেন এবং যারা চোখ হারিয়েছেন অথবা হারাতে বসেছেন, তাদেরকে কোরিয়া তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কী সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়েও আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। এ সময় বাংলাদেশের উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রাখার পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার কথা জানান দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। The Korea investment is very consistently has been made, and also the sector-wise there are many sectors from RMG sector to electronic consumer goods and the cars. I hope the ongoing discussion on the negotiation of the EPA will be the দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের 35,000 লোক কাজ করছে বলেও জানান তিনি। দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটা চূড়ার দিকে আগাবে। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা। তৃতীয় দফায় বাঘ শুমারিতে তথ্য পেয়েছে বন মন্ত্রণালয়। মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জরিপের ফলাফল ঘোষণা করেন। 2023-24 সালে সুন্দরবনে পরিচালিত জরিপে বাঘ মিলেছে 125টি। প্রতি 100 বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব 2.64। উপদেষ্টা বলেন, প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন IUCN বাঘকে বাংলাদেশের অতি বিপন্ন প্রাণী হিসেবে উল্লেখ করেছে। এর আগে 2015 সালে পরিচালিত জরিপে 106টি এবং 2018 সালের জরিপে বাঘ পাওয়া গিয়েছিল 114টি। সেই হিসেবে 2018 সালের তুলনায় বাঘ বেড়েছে 9.65% বা 11টি, আর 2015 সালের তুলনায় 17.92% বা 24টি বাঘ বেড়েছে। সার্বিক বিচার বিশ্লেষণে 2023-24 সালে
সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা 125টি পাওয়া যায় এবং প্রতি 100 বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় 2.64। 2018 সালের তুলনায় 2024 সালে সুন্দরবনে বাঘের সংখ্যা 9.65% বৃদ্ধি পেয়েছে। ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে অনলাইন সেবা কার্যক্রম আরও প্রসারের লক্ষ্যে কাজ করছে ভূমি মন্ত্রণালয়, জানালেন উপদেষ্টা এএফ হাসান আরিফ। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে ভূমি ভবনে ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স ডিকেএমপি কার্যক্রম এবং ভূমি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম অবহিতকরণ সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। ভূমি জরিপ আরও সহজ করতে স্যাটেলাইট কেন্দ্রিক জরিপের কথাও বলেন উপদেষ্টা। জানান, ভূমি সেবা শতভাগ অনলাইনে হলে দুর্নীতি শতভাগ নিয়ন্ত্রণ করা সম্ভব। ভূমি ব্যবস্থাকে ডিজিটাইজেশন করা হচ্ছে যাতে মানুষকে আর কারো ব্যক্তির কাছে যেতে হবে না। সে একেবারে গ্রাম পর্যায় থেকে আরম্ভ করে সে তার গ্রামে বসে অনলাইনের মাধ্যমে তার জমি সংক্রান্ত যত কাগজগুলো লাগে, খতিয়ান, খাজনা রসিদ, মিউটেশন ইত্যাদি ইত্যাদি 5-6টা কাগজ লাগে, সবগুলো সে পেয়ে যাবে। পেমেন্টও সে করবে অনলাইনে এবং তার রিসিটও পেয়ে যাবে অনলাইনে, সে খাজনার রসিদও পেয়ে যাবে অনলাইনে, যাতে তাকে কোনো সময় কোনো মানুষের সম্মুখীন হতে না হয়। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছে বাংলাদেশি যুবক। পরে তার মরদেহ নিয়ে যায় তারা। এ নিয়ে আরও জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, কিভাবে আর কখন এই ঘটনা ঘটেছে আর মরদেহ হস্তান্তর নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আসলে কামাল হোসেনের যে লাশ হস্তান্তর করার প্রক্রিয়া রয়েছে এবং আমি যে আমাদের সাংবাদিক হিসেবে কথা বলছি, সে কামাল হোসেন ছেলের সাথে কথা বলার চেষ্টা করছি। পরিস্থিতি ছিল আর উনি কি কাজ করতো মূলত? এটা কি মূলত ফিক্সিং বাংলার ব্যবসা অনেক আগে থেকে ব্যবসা ছিল এটা। অবকার কারণে যার কারণে হয়তো কোনো বৃষ্টি থাকে, সিজন থাকে না, বাড়িতে পারে না, ওই কেউটা দিচ্ছে 500 টাকার লাই, বদলে দিচ্ছে 500 টাকার লাই, বদলে দিতে গেছে ওইটাই। হ্যাঁ, পিঁপড়া কামাল নামে পরিচিত। এর মানে ছোট থেকে এর পিঁপড়ে ভাঙে। আর ভাই আছে, হ্যাঁ, আবার এই যে এর বাতিজা আছে, এরা সবাই এই কর্মে পিঁপড়া ডিং ভাঙে এর কর্ম। এবার যায় মোটা দিয়ে ভিতরে চেয়ারে ডুমি দিচ্ছে, এই জানে রাতের কানালে বলাইছে অসুস্থ আমার ভিতরে চালে। আপনার কি হয়? আপনার বাবা বলেন। আমার বাবা রে, আমার বাবা তো ঘুমায়। আসলে যেটা বলছেন, কামালের পরিবার তারা সুখা, তারা কাছে পরিবারে কামাল লাখ টাকার প্রকাশন দিতে পারে, তারা শেষ হচ্ছে কামাল তার পরিবারের যাপন করতে। সুমন, ধন্যবাদ আপনাকে। সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সবশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। দেখছেন সংবাদ দুপুর। আন্তর্জাতিক ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও লেবাননের হিজবুল্লাহ। এছাড়া লেবানন সীমান্তে মর্টার হামলায় নিহত হয় 2 ইসরায়েলি রিজার্ভ সেনা। এদিকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, লেবাননে ইসরায়েলের স্থল অভিযান এখন পর্যন্ত সীমিতভাবে অব্যাহত রয়েছে। রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্ট। গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে গেল বছর 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালিয়েছিল হামাস, যার পাল্টা জবাবে টানা 1 বছর ধরে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে বর্বর বাহিনী। যে যুদ্ধ ছড়িয়ে পড়ে লেবানন, সিরিয়াতেও পাল্টাপাল্টি হামলায় অশান্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। গাজায় হামলা শুরুর 1 বছরের মাথায় সোমবার ইসরায়েলের কয়েকটি বড় শহরে হামলা চালায় হামাস ও হিজবুল্লাহর যোদ্ধারা। এ সময় ইসরায়েল জুড়ে সতর্কতা সংকেত বেজে ওঠে। হাইফার দক্ষিণে ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ফাদি-1 ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে হিজবুল্লাহ। হাইফা থেকে 65 কিলোমিটার দূরের আরেক ইসরায়েলি শহর তিবিরিয়াসেও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে সংগঠনটি। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তিবিরিয়াসের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত 20টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা।
জালাল আলম সামরিক ঘাঁটিতে ইসরায়েলের সেনা ও শাহজাওয়ান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এছাড়া উত্তর ইসরায়েলের কার্মিয়েল শহরে রকেট হামলা চালানোর দাবি করেছে তারা। লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে হাইফায় অন্তত 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি ক্ষেপণাস্ত্র হামলায় 2 জন সামান্য আহত হয়। লেবানন সীমান্তে মর্টার হামলায় নিহত হয়েছে 2 ইসরায়েলি রিজার্ভ সেনা। এছাড়া আহত হয়েছেন আরও 1 জন। সোমবার এক বিবৃতিতে এ তথ্য স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। একই সময়ে হিজবুল্লাহ গোষ্ঠীকে দমন করতে লেবাননে আরও সেনা পাঠানোরও ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বলছে লেবাননে এখন পর্যন্ত সীমিতভাবে অব্যাহত রয়েছে ইসরায়েলের স্থল অভিযান। ওয়াশিংটনের প্রত্যাশা ইসরায়েল লেবাননে হিজবুল্লাহকে এমনভাবে টার্গেট করবে যা আন্তর্জাতিক মানবাধিকার আইন ভঙ্গ করবে না এবং বেসামরিক হতাহতের ঘটনা কমিয়ে দিবে বলে জানান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। আমরা হিজবুল্লাহকে লক্ষ্য করে তাদের সমর্থন করছি, তবে অবশ্যই আমরা আশা করি তারা হিজবুল্লাহকে এমনভাবে লক্ষ্যবস্তু করবে যা আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলে এবং বেসামরিক হতাহতের ঘটনা কমিয়ে দেয়। চলমান পরিস্থিতির মধ্যে স্থানীয় সময় সোমবার সিরিয়া লেবানন সীমান্ত পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থী প্রধান ফিলিপ্পো গ্রান্ডি। যুদ্ধের ফলে প্রায় 2,20,000 বাসিন্দা সিরিয়া সংলগ্ন লেবানন সীমান্ত অতিক্রম করেছে বলে জানান তিনি। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।